This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে আমরা যে মন্তব্যের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা SIR আবহে এবং বিশেষ করে যখন অনুপ্রবেশ বনাম শরণার্থী একটা বিতর্ক নতুন করে জিয়ে উঠছে, ঠিক সেই সময়টাতে মুখ্যমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ বার্তা। দেশভাগের সময় যারা এসেছেন তারা এদেশের নাগরিক, কিন্তু যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে আজ এই বার্তা বা এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনারা দীর্ঘদিন ধরে যে কথাটা বলে আসেন, আপনারা শরণার্থী এবং অনুপ্রবেশকারীর তফাৎ করেন, দীর্ঘদিন ধরে আপনারা সেটা স্পষ্টভাবে ভিন্নাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ আপনারা শুনলেন। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীও বলছিলেন, গতকাল একটি ঘটনার উল্লেখ করে 10 রাজ্যের কাছে এবার হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, বিস্তারিত জানতে চাইছি তোমার কাছ থেকে সম্পর্কে। দেখো, শীর্ষ আদালতে গত শুক্রবার মামলাটি দায়ের করেন সামিরুল ইসলাম সাংসদ। তিনি তার বক্তব্য ছিল যে প্রত্যেক জায়গায় পরিযায়ী শ্রমিকরা যে শুধুমাত্র আক্রান্ত হচ্ছেন এমন নয়, বাংলা ভাষায় কথা বললেও বহু বাঙালিকে এই ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে।
এই মামলার শুনানি হয় আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। 10টি রাজ্য, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, ওড়িশা সহ একাধিক রাজ্য যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছে, তাদেরকে একটি হলফনামা, প্রত্যেক রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার তারা এই বিষয়ে কি বক্তব্য রাখছে এবং যাদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গতকাল আমির শেখের বিষয়টিও সামনে এসেছে, কেন্দ্রীয় সরকার কি বক্তব্য রাখবে তাদেরও রিপোর্ট চাওয়া হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। বাংলাদেশের সন্দেহে পুশব্যাক, হাইকোর্টের নির্দেশে অবশেষে ঘরে ফিরলেন আমির শেখ। 2 মাসেরও বেশি সময় পর ছেলেকে ফিরে পেল পরিবার। রোজগারের জন্য রাজস্থানে গিয়েছিলেন মালদার কালিয়াচকের আমির শেখ। তার দাবি, বাংলাদেশের সন্দেহে তাকে রাজস্থানে আটক করা হয়, তারপর তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। অভিযোগ, বিএসএফ তাকে বাংলাদেশে পুশব্যাক করে। দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবারের। হাইকোর্টের নির্দেশের পর অবশেষে বাংলায় ফিরল কালিয়াচকের আমির শেখ। বিএসএফ এর তরফে আদালতে দাবি করা হয়, বাংলাদেশ থেকে প্রবেশ করার সময় আমির শেখকে আটক করা হয়। বৈধ নথি দেখাতে না পারায় তাকে বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ যাবতীয় নথি খতিয়ে দেখার পর পরিবারের হাতে তুলে দেয় আমির শেখকে। ডকুমেন্টস দেখানোর পরও আমাকে মানেনি। তার মধ্যে আমাকে অনেক মেরেছে, মারার পর তারপরে আমাকে 2-3 দিন ওখানে রেখেছে, থানাতে রেখে ওকে আবার আমার ওখান থেকে নিয়ে জেল দিয়ে দেয়। কতদিন জেলে ছিলেন? 2 মাস জেলে ছিলাম। 2 মাস জেলে থেকে আবার আমাকে বিএসএফ হাতে তুলে দেয়। বিএসএফ আবার আমাকে কুচব্যাক করে দেয় বাংলাদেশে। তারপর আমাকে বলছে ডান দিকে গেলে আর বাম দিকে গেলে গুলি খাবি, একদম সিধা রাস্তা বলছি, সিধা রাস্তা ধরে চলে যা। 8 জনের ভিতরে 7 জন বাংলাদেশি, আমি একা ইন্ডিয়া। বিজেপি আমাকে আবার ধরে ফেললো। ফেলার পর আমাকে একদিন রাখলো, জিজ্ঞাসা করলো কোথাকার তুই। আমি বললাম ইন্ডিয়ার বাসিন্দা। আমাকে জবরদস্তি পার করে দিয়েছে, আবার আমাকে ছেড়ে দেয়। এখানে আমাকে ভারতের বিএসএফ আমাকে নিয়ে এসে আমার বাবা সব কিছু ডকুমেন্টস পাঠিয়েছিল আমার মোবাইলে। আমি তার মধ্যে আমি স্যাররাকে দেখিয়েছিলাম ডকুমেন্টস, তাও কিছু মানেনি আমার। তার মধ্যে আমার ঠিকাদার ছিল, ঠিকাদারের ধরো ওখানে বলেছিল আমার কথা, তবে ওর কথাও মানেনি। আমাদের গ্রামের ছেলে ওকে মেরেছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মুখ্য সচিবকে 21শে আগস্ট পর্যন্ত ডেডলাইন। কমিশনের অভিযুক্ত ভোট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে কি রাজ্য? অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ রাজ্যকে মানতেই হবে। মুখ্য সচিবকে কড়া বার্তা কমিশনের ফুল বেঞ্চের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ করবেন মুখ্য সচিব, এমনটাই খবর সূত্র মারফত আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে, আমার সঙ্গে রয়েছেন নির্বাচন সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশনের জায়গা থেকে রয়েছেন আমার সঙ্গে শ্রাবন্তী, অর্থাৎ নির্বাচন কমিশনের আপডেট আমাকে দেবেন শ্রাবন্তী, এবং আমার সঙ্গে রয়েছেন দীক্ষা নবান্ন থেকে। রাজ্য সরকারি প্রশাসনের সূত্র মারফত যা যা জানা যাচ্ছে বা সেই সম্পর্কিত সমস্ত আপডেট আমাকে দীক্ষা জানাবেন। আমি প্রথমে জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, গতকাল মুখ্য সচিবের সঙ্গে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের যে বৈঠক, সেদিকে গোটা দেশের নজর ছিল। সেই বৈঠকের আউটকামটা কি? মুখ্য সচিবকে কি বলা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে, ফুল বেঞ্চের তরফ থেকে? তিনি শুনেছেন তো অনেক কিছুই, কিন্তু শেষমেশ নির্দেশ আকারে তাকে কি বলা হয়েছে যদি আরেকবার আমাদের দর্শকদের জন্য জানাও। দেখো, প্রথম যেটা জানানো তা হচ্ছে যে মুখ্য সচিবকে ডাকা, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ডাকা, সেটা আদতে প্রত্যেকটা দেশের, আমাদের দেশের প্রত্যেকটা বিরোধী শাসিত রাজ্যের জন্য একটা বড় বার্তা। কমিশনের নির্দেশ, সেই নির্দেশ যে চূড়ান্ত নির্দেশ, সেই নির্দেশ যদি বলবৎ না করা হয় তাহলে রাজ্যের মুখ্য সচিবকে যে তলব করে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেই বার্তাটা বা সেই সবক শেখানোর কাজটা গতকাল প্রত্যেকটা রাজ্যের কাছে বার্তা হিসেবে দিয়ে দিয়েছে কমিশন। যে খবর আমাদের কাছে সূত্র মারফত এসেছে তা হচ্ছে যে 21শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। যে নির্দেশ 5 এবং 8ই আগস্টে চিঠিতে দিয়েছিল 4 জন আধিকারিককে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, এই পুরো কাজটাকে করতে হবে 21শে আগস্টের মধ্যে, সেই সময় বেঁধে দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে মুখ্য সচিব এই নির্দেশের ভিত্তিতে তিনি কোনো রকম কথা বা তার অবস্থান বা রাজ্যের অবস্থান কী হবে সেই বিষয়টি তিনি জানাননি। তার কারণ এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব। যে খবর আমরা পেয়েছি, গতকাল এয়ারপোর্ট থেকেই তিনি যাবতীয় রিপোর্ট ব্যাক করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। বেশ জ্যোতির্ময়, আমি তোমার কথা সূত্র ধরেই ছুটে যাবো সরাসরি দীক্ষার কাছে। দীক্ষা, সেক্ষেত্রে
মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের কথাবার্তা এবং তারপরে মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দেন কিনা বা মুখ্যমন্ত্রী কি করতে বলেন তার উপরে কি নির্ভর করবে সম্পূর্ণভাবে যে মুখ্য সচিব কমিশনের নির্দেশ পালন করাবেন কিনা রাজ্য প্রশাসনকে দিয়ে? দেখো, আমার সহকর্মী জ্যোতির্ময় যে কথাটা বললেন যে কালকে দিল্লি এয়ারপোর্টের লঞ্চ থেকেই বসেই মুখ্য সচিব মনোজ পন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এটা একেবারেই ঠিক। কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমেই কিন্তু বলে দিয়েছিলেন ঝাড়গ্রামে যে 4 জন যে আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে তিনি কোনো রকম ব্যবস্থা নেবেন না, অর্থাৎ এফআইআর করবেন না। তিনি সরকারি কর্মচারীদের পাশে থাকবেন, দরকার হলে আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু কালকে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে বলে দিয়েছেন আপনারা কি এনকোয়ারি করছেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনি আইন জানেন, জাতীয় নির্বাচন কমিশনের আইন জানেন, আপনি অনেকগুলো কাজও করেছেন এই নির্বাচন কমিশনের আগে, ফলে সেক্ষেত্রে আপনার আইন জানা স্বাভাবিক। আপনি যে ক্ষেত্রে প্রশাসনিক প্রধান রাজ্যে, সেক্ষেত্রে আপনি যখন আইন জানেন তখন আপনি কেন আমাদের চিঠির মোতাবেক ব্যবস্থা নিলেন না? সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিব একটা ইঙ্গিত দিয়ে এসছেন বলে সূত্রের খবর যে তার একার হাতে কিন্তু রাজ্য সরকার চলে না। সরকার কিভাবে চলে সেটা জাতীয় নির্বাচন কমিশনের জানা দরকার, জানা আছে, এটাই মুখ্য সচিব একটা ইঙ্গিত দিয়ে এসছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ওপরেই যে পুরোটা নির্ভর করছে সেটা তিনি ইঙ্গিত দিয়ে এসছেন। পাশাপাশি আমরা সূত্র মারফত আরো এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন, জাতীয় নির্বাচন কমিশন বলে নয়, এমনকি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত রাজ্য প্রশাসনিক বিষয়ে কোনো রাজ্যের ক্ষেত্রেই কোনো এক্সিকিউটিভের পরোয়া করেন না। দেশের আইন সংবিধান ঠিক সেভাবেই ব্যাপারটাকে সাজিয়ে রেখেছে। ফলে মুখ্যমন্ত্রী কি চাইলেন, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে কি বললেন, তাতে সুপ্রিম কোর্ট, জাতীয় নির্বাচন কমিশন কারোরই কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকার কথা না। তারা কিন্তু কাজ দেবেন এবং বুঝে নেবেন, বা প্রয়োজন পড়লে তলব করবেন এবং বুঝে নেবেন মুখ্য সচিবের কাছ থেকে। একেবারেই তাই। আমরা যেটা যা বলছি তা গতকালকেও বলেছিলাম, মুখ্য সচিব হচ্ছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাঝখানে প্রশাসনিক মিডিয়াম অর্থাৎ মাধ্যম। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে আইন বা সুপ্রিম কোর্টের আইন বা জাতীয় নির্বাচন কমিশনের আইন, সেটা তিনি রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করে সেটাকে তিনি সেই মতন ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা জানি আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্য সচিব নিজের পক্ষে যে সম্ভব নয়, সেটা তিনি এই কারণেই বলে এসছেন যে 4 জন যে অফিসারের বিরুদ্ধে বলা হয়েছে, অভিযোগের কথা বলা হয়েছে, সেখানে 4 জন 4টি দপ্তরে কাজ করেন, ফলে তাদের সচিবদের সাথেও কথা বলতে হবে। কিন্তু এটা অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের সেই আইনটা যে ঢোপে টেকে না, মুখ্য সচিব যে কথাটা বলেছেন সেটা যে ঢোপে টেকে না, সেটা জাতীয় নির্বাচন কমিশন, সেটা মুখ্য সচিব মনোজ পন্তকে বুঝিয়ে দিয়েছেন। এবং সেই কারণেই তারা একটা প্রথমে 7 দিন বলেছিলেন এবং তারা একটা 21শে আগস্টের দিন ধার্য করে বলে দিয়েছেন যে ওই দিনের মধ্যেই কিন্তু এফআইআর করতে হবে এবং 5 জনকেই সাসপেন্ড করতে হবে। মুখ্য সচিব কোনো মন্তব্য করেননি, চুপচাপ বেরিয়ে এসছেন এই 21শে আগস্ট বা 7 দিনের বিষয়টির ব্যাপারে। আমরা যেটা যারা জানি, আমরা যারা প্রশাসনিক বিট করি, অন্তত আমরা সকলেই জানি যে মুখ্য সচিবের কিন্তু একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই সম্ভব হবে না। যতই তিনি প্রশাসনিক প্রধান হন, তিনি তাকে মুখ্যমন্ত্রীর কথা মতোই তাকে চলতে হবে। আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের পরবর্তী নেক্সট কোর্স অফ অ্যাকশন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে বা হতে পারে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে? শ্রাবন্তী, দেখো অনির্বাণ, যেরকমটা তুমি বলছিলে যে মুখ্য সচিব এবং ইসিআই তাদের মাঝখানে কি সত্যিই কেউ থাকতে পারেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কি সত্যিই থাকতে পারেন? আদতে আইন যদি দেখা যায় তাহলে কিন্তু কেউ থাকতে পারেন না। তার কারণ দুটো কাজ, নির্বাচন এবং এই ধরনের যখন ভোটার লিস্ট সংশোধনের কাজ, সেখানে ডিইও হতে পারেন, ডিএম হতে পারেন, যারা ইআরও আছেন তারা হতে পারেন, এবং এদের সবার উপরে যিনি প্রধান অর্থাৎ মুখ্য সচিব তিনিও হতে পারেন। তাকে সরাসরি রিপোর্ট করতে হয় ইসিআই এর কাছে। ইসিআই সেখানে একটা নির্দেশ দিয়েছিল, সেটা কেন পালন করা হয়নি এটা গতকাল সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল। এবার একটা টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে নির্দেশ মানতেই হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। যদি মুখ্য সচিব সেটা না মানেন তাহলে তারও উদাহরণ রয়েছে। আমি অন্ধ্রপ্রদেশের কথা তোমাকে আগেও বলেছিলাম, সরাসরি কিন্তু ডেপুটেশনের মতো পাঠানোর ঘটনাও রয়েছে। অর্থাৎ কড়া থেকে কড়া পদক্ষেপও নিতে পারে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপাতত শ্রাবন্তী এবং দীক্ষা, আমাদের দুজনকে ধন্যবাদ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো, তার কারণ জ্যোতির্ময়ের কাছে আর একটা ব্রেকিং খবর আছে, সেটা আপনাদেরকে দেবো। কিন্তু তার আগে এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী এবং কুণাল ঘোষ কারা কি বলছেন, অর্থাৎ মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের এই তলব এবং নতুন করে সময়সীমা বেঁধে দেওয়া, একবার শুনে নেবো সেই রাজনৈতিক তরজা। অন্যান্য অফিসাররা যারা এই ভোটার সংশোধনীতে অর্থাৎ এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই ইন্টেনসিভ রিভিশনে যারা যুক্ত আছেন, এটা তাদের জন্য একটা শিক্ষা।
যে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। মানুষটা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি, ভদ্রলোক, কাজের লোক, সৎ লোক। এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারি মনোজ পন্থের অবস্থা আর এই জায়গায় হলো, মানে যাকে বলে বলির পাঁঠা করা হলো, মনোজ পন্থ সাহেবকে বলির পাঁঠা করা হলো। এখন সেই কাজই করতে হবে দিদিকে, সামনে রাখবে প্রতিবাদ। দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে। এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো আপনাদের জন্য জানিয়ে রাখি, বাংলায় এসআইআর নিয়ে এবার কৌশলী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে বলেছিলেন কোনোভাবেই বাংলায় এসআইআর হতে দেব না, এবার কিন্তু বলছেন মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য হবে। কোথাও একটু কৌশলী অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেবেন না, কিন্তু এবার বলছেন মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য হবে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, অভিষেকের বিস্তারিত বক্তব্য কি এবং এই কৌশলের ব্যাখ্যাই বা কিভাবে নেব? দেখো, এই কৌশলের একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট আছে এবং গতকাল অর্থাৎ এই বুধবার দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুটো জায়গার ডেভেলপমেন্ট। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে আটকাবে না। কমিশনের যে এক্ষেত্রে এখতিয়ার রয়েছে সেই বিষয়টাও যে সংবিধান স্বীকৃত, সেই বক্তব্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে বারবার ধরে উঠে এসেছে। আধার ভোটার কার্ড নেওয়ার ক্ষেত্রে কমিশনকে যে সুপ্রিম কোর্ট বাধ্য করবে না সেই বিষয়টিও নিশ্চিত হয়ে গিয়েছে। অপরদিকে রাজ্যের মুখ্য সচিবকে ডেকে এনে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কমিশন, অর্থাৎ এক্ষেত্রে কমিশনের ক্ষমতা কতটা তাও গতকাল বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা যে তারা পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ কৃষি বিলের প্রত্যাহার করে নেওয়া বা তার পাশাপাশি এনআরসি নিয়ে একেবারে বিল পাস হয়ে গেল, সিএএ নিয়ে বিল পাস হয়ে গেল, তার পরবর্তী ক্ষেত্রেও যে সরকারকে পিছু হটতে হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে পা ফেলবে। কিভাবে পা ফেলবে? তাদের বক্তব্য যে যদি সুপ্রিম কোর্টের রায় পক্ষে না আসে, যদি এক্ষেত্রে কমিশনের অধিকার থাকেও, তারপরেও মানুষ যদি না চায় তাহলে পিছু হটতে তারা বাধ্য হবে। কৃষি বিল সংসদে পাস হয়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপতি তিনিই সই করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই বিষয়কে প্রত্যাহার করতে হয়েছে। এনআরসি বা সিএএ নিয়ে যাবতীয় প্রচার চলেছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও এনআরসি বলবৎ করা যায়নি, অর্থাৎ মানুষ চায়নি, সরকারকে একাধিকবার পিছু হটতে হয়েছে। আর বাংলার ক্ষেত্রে ঠিক সেই পরিকল্পনাটা নিয়েই কিন্তু এগোবে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়টাই কিন্তু স্পষ্টভাবে এই মুহূর্তে পরিকল্পনার মধ্যে রয়েছে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন এনআরসি প্রত্যেক দিন তিনি ব্লক স্তর, জেলা স্তরে তিনি বৈঠক করছেন, তিনি ভার্চুয়াল বৈঠক করছেন। আর এই বৈঠকগুলোতে এই বার্তাই একেবারে তৃণমূল স্তরে অর্থাৎ ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরের কর্মী পর্যন্ত তিনি প্রত্যেককে দিচ্ছেন যে একেবারে আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এত বড় একটি বৃহত্তর আন্দোলনের পর্যায়ে বিষয়টি নিয়ে যেতে হবে যাতে সরকার বা কমিশন তারা পিছু হটতে বাধ্য হয়। এর পাশাপাশি যদি সুপ্রিম কোর্টের রায় কোনোভাবে পিছনের দিকে বিপরীতে যায় বা যদি পক্ষে না আসে তাহলে অবশ্যই রিভিউ পিটিশন ফাইল করা হবে, সেই ভাবনা চিন্তাও চলছে তৃণমূল। জ্যোতির্ময়, এখানে তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই যে মানুষকে নিয়ে মোকাবিলার চেষ্টা এবং সুপ্রিম কোর্টের রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন, আমার এখানেই একটাই প্রশ্ন, দুটোর ক্ষেত্রে একটাই আমার প্রশ্ন। জাতীয় নির্বাচন কমিশনের হাতেও প্রভূত ক্ষমতা রয়েছে, যেমন দেশের সর্বোচ্চ আদালত বা যে কোনো আদালত এটা নিশ্চিত করতে পারেন যে কোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক অবাধে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারছেন কি পারছেন না এবং না পারলে পদক্ষেপ করতে পারেন। তেমনি ভোটার লিস্ট সম্পর্কে শেষ কথা বলার অধিকার জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের পছন্দ না হলে তর্কের খাতিরে ধরে নিচ্ছি গোটা এসআইআর প্রক্রিয়া বাতিল করে দিতে পারেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যদি সন্তুষ্ট না হন তাহলে সেই ভোটার লিস্টে ততক্ষণ পর্যন্ত তারা ভোট করবেন না যতক্ষণ না তার সন্তুষ্টি আসে।
তাতে কোনো একটি রাজ্যে এবং সারা দেশ জুড়ে যে বিপুল সাংবিধানিক অচলাবস্থা তৈরি হতে পারে সেটা সুপ্রিম কোর্ট অবহিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলগতভাবে এটাকে আটকাতে পারবেন না, বা চাইলে এই রাজ্যের যে নির্বাচনটাই পিছিয়ে গিয়ে প্রেসিডেন্টস রুলের দিকে এগিয়ে যেতে পারে, কারণ সঠিক সময় নির্বাচন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এটা কি তিনি অবহিত নন? একদমই এই বিষয়টি সম্পর্কেও তিনি অবহিত, কিন্তু তিনি যে কথা বলছেন যে আদতে যদি মানুষ ভোট দিতে না পারে, মানুষের ভোটাধিকার যদি চলে যায়, মানুষ যদি কোথাও সংকট ফিল করে যে তার নাগরিকত্ব না থাকতে পারে, তাহলে অবশ্যই মানুষ রাস্তায় নামবে। ঠিক যেমনটা এনআরসি ইস্যুতে হয়েছিল, মানুষ ভয় পেয়েছিল যে তাদের নাগরিকত্ব চলে যেতে পারে এবং সেই কারণে মানুষ রাস্তায় নেমেছে এবং তার ফলে এনআরসি ঘোষণা করে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা বারবার বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারে গিয়েও আদতে তারা সোজা পথে এনআরসি করতে পারেননি। সেই অভিজ্ঞতাটাকেই পাথেয় করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে পরবর্তী ঘুঁটি সাজাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে রয়েছে, অন্যান্য রাজ্যগুলোর সঙ্গেও কিন্তু বা বিরোধী দলগুলোর সঙ্গেও কিন্তু তারা কথা বলছেন প্রতি মুহূর্তে যে রাজ্যগুলিতে পোল বাউন্ড স্টেট, সেখানেই এই ধরনের এনআরসি করার পরিকল্পনা, এই বিষয়টার বিরুদ্ধে লাগাতার প্রচার করতে হবে। অর্থাৎ আন্দোলনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই আন্দোলনটা যাতে সর্বাত্মক হয়, সারা দেশে যাতে ছড়িয়ে পড়ে, সেই আলোচনার সেই কাজটাই করতে হবে এবং অন্যান্য বিরোধী দলগুলিকেও কিন্তু এক্ষেত্রে যুক্ত হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কয়েকদিন, অর্থাৎ আজ বা গতকাল বা সামনের কয়েকদিন সংসদের অধিবেশন নেই, তা সত্ত্বেও তিনি দিল্লিতে রয়েছেন। আমাদের নজর থাকবে যে এই অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গেও তিনি এই পরিস্থিতিতে কথা বলেন কিনা, সমন্বয়মূলক রাজনৈতিক কর্মসূচি থেকে যাচ্ছেন কিনা। ধন্যবাদ জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিছুটা কৌশলী হয়ে বলছেন মানুষ না চাইলে এসআইআর হবে না, হতে দেবেন না, ঠিক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ রাজ্যে এসআইআর হতে দেব না, তার সেই আগের বক্তব্য। ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। এই মুহূর্তে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনি তো একটা বিরাট সময়, একটা বড় সময় আপনার জীবনে সাংবাদিকতা করেছেন পেশাদার সাংবাদিক হিসেবে। আমার কিন্তু এটা শুনতে শুনতে জ্যোতি বসুর টিএন সেশনকে মেগালোম্যানিয়াক বলা, ঠিক একই কায়দায় সিপিএম এর নির্বাচন কমিশনের যাবতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঙ্কার দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, যখন সচিত্র পরিচয়পত্র চালু হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য 21শে জুলাই আন্দোলনের ডাক দিয়েছিলেন, ওই সময়গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আপনাকে একটা ছোট্ট অ্যানেকডোট দিই। 2006 সালের ঘটনা। ভীমা শঙ্কর বলে একজন আর্থিক পর্যবেক্ষক এসেছিলেন, সম্ভবত আমি এবং আপনি একই চ্যানেলে তখন কাজ করতাম। আমরা একটা এক্সক্লুসিভ চালিয়েছিলাম ভীমা শঙ্করের বিস্ফোরক ইন্টারভিউ। বেলগাছা ইস্টের তিনি অবজারভার হয়ে এসেছিলেন এবং সেই ঘটনার পরেতে অনিল বিশ্বাস, বিমান বসু এবং সুভাষ চক্রবর্তী, এখন বেঁচে নেই, নির্বাচন কমিশনকে ভয়ানক আক্রমণ শুরু করেছিলেন। টানা আক্রমণের পরে নির্বাচন কমিশন রাজ্যের সেই সময়কার মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে রাজ্য সরকারকে জানিয়ে দেয় যে রাজ্যের শাসক দলের মুখে নির্বাচন কমিশন সম্পর্কে এ ধরনের কথা, নির্বাচনী পর্যবেক্ষকদের সম্পর্কে এ ধরনের কথা যদি আসে, তাহলে পশ্চিমবঙ্গে আপাতত ভোট করবে না নির্বাচন কমিশন। এবং সেদিনই সন্ধ্যেবেলায় মুখ্য সচিবকে এ ঘটনায় যখন নির্বাচন কমিশন জানিয়ে দেয়, আমার যতদূর মনে পড়ছে হয় সেদিন সন্ধ্যেবেলায় অথবা তার পরের দিন সকালে আলিমুদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছিল ওটা সুভাষের ব্যক্তিগত মত, পার্টির সঙ্গে একমত না। এবং একটা সন্ধি করেই নির্বাচন কমিশনের সঙ্গে, মানে আর কোনো ওইভাবে আক্রমণ না, অনৈতিক আক্রমণ না, তারপরে ভোট করেছিল। ভারতবর্ষে প্রচুর রাজ্যের উদাহরণ আছে যেখানে ভোটার তালিকা তৈরি না হওয়ার কারণে নির্বাচন কমিশন ভোট করেনি। যদি হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসে, নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা শুদ্ধিকরণে, যা তাদের স্ট্যাটিউটারি পাওয়ার, সাংবিধানিক অধিকার, সেটা আটকে দেখাক, তাহলে বলবো ওই কালিদাসের যে ডালে বসে থাকা, সেই ডালেই কুড়ুল দিয়ে সেই ডাল কাটার মতো সামিল হবে। আমরা স্বাগত জানাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস যদি পারে, তো এসআইআর যদি নির্বাচন কমিশন শুধু তো বিহারে নয়, বিহারে পাইলট হয়েছে, সারা দেশে হবে, আজকে দেখিয়ে দিক। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো। আমাদের বাংলা একটা কথা আছে না, গাধা জল খাই, ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খাই।
এটা হচ্ছে সমস্যা আমাদের। অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকায় ভোটার লিস্ট তৈরি করতে নেমে গেছে ময়দানে। তুমি এসআইআর বিরোধিতা করছো, আবার ভোট হতে দিব না বলছো, নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো, কিন্তু আবার পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো। তোমার মতলবটা কি স্পষ্ট করো। এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি, আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না। সংসদ ভেঙে এসআইআর দাবি অভিষেকের, পাল্টা আক্রমণে সুকান্ত মজুমদার। প্রতিবার যখন এসআইআর হয় তারপর ভোট হলে তখন তাহলে প্রতিবার কি পার্লামেন্ট ভেঙে দিতে হবে? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। খোঁচা সুকান্ত, নাম করে অভিষেককে কটাক্ষ সুকান্তর। রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েনি, জানেন না তো, রাজনীতিতে এই সবে এসছে, পাগলের প্রলাপ বকছেন। তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল, তারপরেও সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল। নবান্ন অভিযানের জন্য বেছে বেছে বিজেপি নেতাদের গ্রেপ্তার, গর্জে উঠলেন সুকান্ত মজুমদার। এবার বিজেপির ব্যানারেই নবান্ন অভিযানের হুঁশিয়ারি সুকান্তর। বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করে এটা প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে, তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন, আগামী দিন বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নে ইট খুলে নিয়ে চলে আসবে। এদিকে মারের বদলা মারের দাওয়ায় মিঠুন চক্রবর্তী। মার খেয়ে বাড়ি ফিরবেন না, ওরা যেভাবে ব্যবহার করবে ঠিক সেভাবেই ব্যবহার করব। এতদিন ধরে আমরা মার খেয়েছি, এবার দেবার পালা। বিজেপি কর্মীদের ভোকাল টনিক মিঠুন চক্রবর্তীর। খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। যে উস্কানি দিচ্ছেন মিঠুনবাবু, জানেন বাংলায় কতগুলো বুথ আছে? 80,000-এর উপরে বুথ আছে। প্রতিটা বুথে বিজেপির বুথ এজেন্ট দেওয়ার হিম্মত আছে। যাদের উস্কাচ্ছেন তারা যদি গিয়ে গন্ডগোল করে, তার যদি পাল্টা প্রত্যাঘাত হয়, মিঠুন চক্রবর্তী মুরদ হবে সামাল দেওয়ার? ওই লেজে আগুন দিলে নিজের লঙ্কা পুড়িয়ে দিবেন মিঠুন চক্রবর্তী। সতর্ক থাকুন, সংযত থাকুন, আপনিও আইনের ঊর্ধ্বে নন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তো নিষ্ঠা ফুল এন্ড ফাইনালে বিধানসভা ভোটে আপাতত একা লড়ার নীতিতেই অনড় থাকছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে আপাতত একা লড়ার নীতিতেই অনড় তৃণমূল। সম্প্রতি কংগ্রেসের সঙ্গে সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের যে কোঅর্ডিনেশন বা সমন্বয় দেখা যাচ্ছিল, সংসদে ফ্লোর কোঅর্ডিনেশন, সংসদের বাইরে বিভিন্ন সমন্বয় বৈঠকে যে সমন্বয় দেখা যাচ্ছিল, তাতে কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেস আরো কাছাকাছি আসছে এমনটাই মনে হচ্ছিল। বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, জানতে চাইব এই সম্পর্কে বিস্তারিতভাবে, কিভাবে জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর ফোন পেয়ে পূর্ব নির্ধারিত যাবতীয় কর্মসূচি বাতিল করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। সেখানে আমরা দেখেছি যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে আলাদা করে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। এর পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সক্রিয়ভাবে থাকছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্য রাজনীতিতে আগামী দিনে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে কিনা। কিন্তু এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে আপাতত ইন্ডিয়া জোটে দিল্লিতে যে অবস্থানই নেওয়া হোক না কেন, রাজ্য রাজনীতির ক্ষেত্রে একা চলার নীতিতেই অনড় থাকছে তৃণমূল কংগ্রেস। তাদের ব্যাখ্যা, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, যে লোকসভা এবং গত বিধানসভার রেজাল্টের ভিত্তিতে এই মুহূর্তে কোন রকম আসন নিয়ে দর কষাকষির জায়গায় নেই কংগ্রেস। তাদেরকে অফার করার মতো কোনো সংখ্যাই তাদের হাতে নেই। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে কোনো জোটে যাওয়ার। যদিও
এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট খোলা মানসিকতা নিয়েই বা ওপেননেস নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা সময় ছেড়ে রেখেছিল যে যদি তারা আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস আলোচনা করার জন্য তৈরি। এবারও তারা একই কথা বলছে যে যদি কংগ্রেসের দিক থেকে কোনো রকম প্রস্তাব আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং তার পাশাপাশি আরেকটি কথাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিহারের নির্বাচনের ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন যে আরজেডি বা কংগ্রেসের তরফ থেকে বিহারের প্রচারে যদি তৃণমূলকে ডাকা হয় তাহলে তারা যাবেন। 1 সেপ্টেম্বর একটি কর্মসূচি রয়েছে, সেখানে রাহুল এবং তেজস্বী এক মঞ্চে থাকবেন, সেখানে তৃণমূলকে আবেদন জানানো হয়েছে থাকার জন্য, তৃণমূল কংগ্রেস সেখানে প্রতিনিধি পাঠাবে বলে ইতিমধ্যেই তৃণমূল জানিয়ে দিয়েছে। কিন্তু তার পাশাপাশি প্রচারেও তারা যদি তাদেরকে ডাকা হয় তারা অংশগ্রহণ করবেন বলে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকালের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে সংসদের ভিতরে লোকসভা বা রাজ্যসভায় যে ফ্লোর কোঅর্ডিনেশন অর্থাৎ সংসদের ভিতরে যে সমন্বয় একসঙ্গে সরকারের বিরুদ্ধে অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার যে আক্রমণ চালিয়ে যাওয়া, বিরোধিতা চালিয়ে যাওয়া এবং সংসদের বাইরেও বিভিন্ন সমন্বয় বৈঠক, কিন্তু শেষমেশ সমস্ত কিছুতেই সব জল্পনাতে জল ঢেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন সামনের ভোটে বিধানসভা ভোটে আপাতত একলা চলার নীতিতে অনড় থাকছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে আমার সঙ্গে সৌম্য আচার্য রয়েছেন, রাজ্যে তাদের দলের প্রধান মুখপাত্র। সৌম্যবাবু, আপনাকে স্বাগত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা এই যে মন্তব্য, আমি তার প্রতিক্রিয়া চাইবো আপনাদের দলের তরফ থেকে। দেখুন, আমরা পরিষ্কার বলেছি, আমরা তো ওখানে বলতে যাইনি যে আমরা কংগ্রেস এখানে তৃণমূলের সাথে জোট করবে। এটা কি কংগ্রেসের কোনো নেতা বলেছেন না দিল্লির কোনো নেতা বলেছেন? কিছু কিছু সংবাদ মাধ্যম এইসব খবর চড়িয়ে বাজারে একটুখানি গরম করার চেষ্টা করে, কিন্তু এ রাজ্যে কংগ্রেসের প্রতিটা কর্মী, নেতা থেকে শুরু করে কংগ্রেসের মানুষ তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে। তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্কটা ওই আক্রান্ত আর আক্রমণকারীর। ধর্ষিতা এবং ধর্ষিতার পরিবার যেমন ধর্ষণকারীর সঙ্গে এক পথে চলে না, আমাদের সাথে চলে না। আর এই রাজ্যে নয়, শুধু সারা ভারতবর্ষে বিজেপি যেমন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে, তৃণমূলও কংগ্রেস মুক্ত বাংলার কথা বলে। ফলে ওনারা এমন কথাই বলবেন, এসব কথা বলে বিজেপিকে খুশি করবেন যে দেখো আমরা একটু দূরে দূরে আছি, তাই আমাদের একটু অসুবিধা যেন না হয়, এই সমস্ত তদন্ত প্রক্রিয়াগুলো একটু স্থির থাকে। আসলে বিজেপিকে খুশি করার যে সমস্ত কথা বলতে হয় মাননীয় অভিষেক বাবুরা বললেন, কিন্তু কংগ্রেস ওনাকে নেমন্তন্ন করেনি এখানে জোট করবেন বা ওই বলে, কংগ্রেসের কোনো নেতাও বলেননি। আর আমাদের ওই জোট বা দিয়ে এসবগুলো সমস্ত আমাদের নেতারা ঠিক করে। অভিষেক বাবুর কথাতে উত্তর দেওয়ার মতো কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো পরিস্থিতি আমাদের আসেনি। ধন্যবাদ সৌম্যবাবু। কথা বলছিলাম সৌম্য আইচরায়ের, প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে সুজন চক্রবর্তী রয়েছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিআইএম এর। সুজনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে তার আলাপচারিতার সময় জানিয়েছেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই চলতে চায়, কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাওয়ার ইচ্ছে তাদের নেই। যদি না কংগ্রেসের দিক থেকে কোনো অফার বা কোনো প্রস্তাব আসে, আপাতত তারা একলাই চলবেন। আপনাদের প্রতিক্রিয়া, যেহেতু কংগ্রেসের সঙ্গে আপনারা শেষ লোকসভা নির্বাচনেও একসঙ্গে লড়েছেন এই রাজ্যে জোট করে। অভিষেক বাবু হঠাৎ কি বললেন, কেন বললেন? ওকে কেউ নিমন্ত্রণ করেছে নাকি যে আমাদের সঙ্গে আসুন? করেনি তো কেউ। না, ইন্ডিয়া জোটের আগের বৈঠকে তো নিমন্ত্রণ করে নিয়ে গেছিলেন কখনো না। ইন্ডিয়া জোটে বাকি যারা মনে করে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে তারা মিলে জোট করেছে, সেইখানে তৃণমূল যায়নি, শেষ বাজারে উঠেছে এবং মাঝ রাস্তায় নেমে গেছে। ফলে তৃণমূল খানিকটা ধরাই পড়ে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে পশ্চিমবাংলায় ওকে কে নেমন্তন্ন করেছে? বিজেপি করেছিল কি আমি জানি না, আমরা তো করিনি। পশ্চিমবাংলায় তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেখানে তো তৃণমূলকে সঙ্গে নিয়ে লড়ার মতো কোনো কারণ ঘটেনি, কারণ ছিল না। আর যে এসআইআর সহ দিল্লিতে বিজেপি যেভাবে ভোটকে কলুষিত করতে চায়, ভোটার তালিকাকেই কলুষিত করার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় সেই কাজটা হাতে কলমে করেছে তো তৃণমূল, এবং তার সবচেয়ে সামনে আছে 8 লাখই অভিষেক। 8 লাখ ভোটে জিতেছে। আপনি দেখতে পাচ্ছেন না, 99% ভোট, 98, 97, 96% ভোট বুথে বুথে। ওটা কোনো ভোট না, ওটা ভূতের ভোট যা এখানে ব্যবস্থা করেছে। সেইটা যারা করে তাদের সঙ্গে নিয়ে আপনি বেশি দূর এগোতে পারেন নাকি? আমরা পশ্চিমবাংলায় বিজেপির এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে চাই। ওনাকে কে নেমন্তন্ন করেছে উনি বলুন, যে আমাকে অমুকে নেমন্তন্ন করেছিল কিন্তু আমি যাবো না। তো নেমন্তন্নই করেনি, আগ বাড়িয়ে বলছে আমায় নেমন্তন্ন
করুক না করুক আমি কিন্তু যাচ্ছি না। আরে বাবা, তোমায় নেমন্তন্ন করেনি কেউ, এটা কি নেমন্তন্ন পেতে চাইছে অভিষেক? আমি জানি না, হয়তো সেরকম কোনো কারবার ভাবে কনফিউজ করার জন্য কাজ করছে যাতে বিজেপির সুবিধা হয়। ধন্যবাদ সুজন বাবু। এই মুহূর্তে আর একটা বড় খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, হিমাচলের পর কাশ্মীর ফের মেঘভাঙা বৃষ্টি আর তাতেই বিপর্যয়। কিস্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থীদের তাঁবু। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মৃত্যু 10 জনের এমনটাই আশঙ্কা করা হচ্ছে, আহত আরো বেশ কয়েকজন। ধরালির ভয়াবহ স্মৃতি উস্কে দিল কিস্তওয়াড়। বেশি দিনের ব্যবধান নয়, তার মধ্যে ফের একবার মেঘভাঙা বৃষ্টি এবং তাতেই বড় বিপর্যয়। আমি পিসিআর কে রিকোয়েস্ট করব বিগ ওয়ালে ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে বিগ ওয়ালে ছবিটা দেখানোর জন্য আমি পিসিআর কে রিকোয়েস্ট করব ছবিটা এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন, পিসিআর কে আরো একবার রিকোয়েস্ট করব বিগ বলে দেখানোর জন্য। হিমাচলের পর কাশ্মীর ফের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়, পুণ্যার্থীদের তাঁবু, সেই পুণ্যার্থীদের তাঁবু একদম ভেসে গেছে। দেখুন বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং কিভাবে মেঘ ভাঙা বৃষ্টিতে ধসে পড়ছে গোটা এলাকা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হিমাচলের পর ফের কাশ্মীর এবং সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়। ধরালিতে এই ঘটনা ঘটেছে এবং তারপরে বেশি দিন কাটেনি, তারপরে আরো একবার ছবিটা দেখুন, ভয়াবহ ছবি এবং মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় হয়েছে। বেশ কিছু পুণ্যার্থীদের তাঁবু ভেসে গেছে বলে এখন অব্দি জানা যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্ত থেকে এই মুহূর্তে একটু আপডেটটা জানার চেষ্টা করবো যে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে। সায়ন্ত, দেখো, উত্তর কাশীর পর এবার জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় যেটা জানা যাচ্ছে, কিস্তওয়াড় জেলার সাব ডিভিশন পাডেরের চষিতি ভিলেজে এই ক্রাউড বাস অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি নেমে এসেছে এবং সেখানে যেটা জানা যাচ্ছে পুণ্যার্থীদের একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিলের ওপর এবং সেখানে তাঁবু টাবু টাঙানো ছিল, পুরো মেঘ ভাঙা বৃষ্টিতে সেই সম্পূর্ণ ভেসে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে 10 জনের কাছাকাছি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজন নিখোঁজ। ইতিমধ্যে জম্মু কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনার পর রাজ্য প্রশাসনকে যাবতীয় বিপর্যয় মোকাবিলাকে বাহিনীকে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন। এমনকি পুলিশ প্রশাসন এবং সেনার তরফেও ওই এলাকায় রীতিমতো উদ্ধার কার্য শুরু করা হয়েছে। তবে যেভাবে বিপর্যয় হয়েছে তাতে কিন্তু একাধিক মানুষের মৃত্যুর খবর রীতিমতো আশঙ্কা করছে সেনা আধিকারিকরা। যেটা বিপর্যয় মোকাবিলা জম্মু কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর যে এই বিপর্যয়ের ফলে একাধিক অংশ জলে ভেসে গিয়ে কোনটা পাহাড়ে খাদে গিয়ে পড়েছে এবং একাধিক জায়গা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে এই যে বিপর্যয় সেটা সবাই বছর প্রাথমিক চিত্র, এই ভয়ঙ্কর চিত্র কিন্তু যত সময় যাবে তত আরো প্রকাশ্যে আসতে পারে বলেই মনে করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। ইতিমধ্যেই সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য এবং পুলিশ প্রশাসনের তরফে উদ্ধার কাজে নামানো হয়েছে। 10 জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে জেলায় পৌঁছাচ্ছে শীর্ষ কর্তারাও। একদম আমরা ছবি দেখাচ্ছি সায়ন্ত, তোমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিপর্যয়ের ছবি, ভয়াবহ বিপর্যয়। ধরালির ভয়াবহ স্মৃতি উস্কে দিল কিস্তওয়াড়। হিমাচলের পর এবার কাশ্মীর, সেখানে মেঘভাঙা বৃষ্টি এবং তাতেই এই বিপর্যয়। বেশ কিছু জনের মৃত্যুর আশঙ্কা, 10 জন এখন অব্দি জানা যাচ্ছে সংখ্যাটা, 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। সেই ভয়াবহ ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন। দেখুন কিভাবে ভেঙে পড়েছে, ধসে গেছে একটা এলাকা। কিস্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টি এবং তাতেই এই ভয়াবহ বিপর্যয়। বেশ কিছু পুণ্যার্থীদের তাঁবু ভেসে গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। আরো কিছু ছবি আসছে আমাদের কাছে। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব দুটো ছবি একসঙ্গে দেখানোর জন্য। ধরালির ছবিটা যেটা কিছুদিন আগেই ঘটেছে, যে ঘটনা, সেই ঘটনার আজ এখন অব্দি দগদগে সেই ছবিটা যেমন আপনারা দেখছেন এক পাশে, সেখানে দেখতে পাচ্ছেন মানুষজনের বাড়িঘর কিভাবে ভেসে যাচ্ছে। অন্যদিকে কিস্তওয়াড়ের ছবিটা, মানে যেটা আজ ঘটেছে সেই ঘটনা, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। ধরালিতেও যে ভয়াবহ বিপর্যয় হয় এবং তাতে বেশ একটা গ্রাম, বলা যেতে পারে একটা গ্রাম পুরো নিশ্চিন্ন হয়ে গেছে। আর কিস্তওয়াড়ের একটা ছবি, সেই মুহূর্তের ছবি, বিপর্যয়ের মুহূর্তের ছবি এসেছে আমাদের কাছে, সেই মুহূর্তের ছবি দেখুন। खत्म का चाहे हो तो से लास्ट या फिर तो नाल के भी देख 10 যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই ছবি মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের মুহূর্তের ছবি কিছু আমাদের কাছে এসছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মেঘভাঙা বিপর্যয় আর মেঘভাঙা বিপর্যয়ের কিস্তওয়াড়ে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। लेना आपको कोई स्टेशन सेफ स्टेशन
আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। 29 মাইলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ সিকিমগামী রাস্তা, লাভা হয়ে সিকিম যাওয়ার রাস্তাও বন্ধ। কোথাও বসে গেছে জাতীয় সড়ক, কোথাও নদীগর্ভে চলে গেছে জাতীয় সড়কের অংশ। সেই ছবিগুলো দেখুন। যারা পাহাড় ভালোবাসেন, যারা প্রকৃতির টানে বারবার পাহাড়ে আসেন, তারা এই গোটা এলাকাটাকে হাতের তালুর মতো চেনেন। সিকিমের লাইফ লাইন NH10 যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা 29 মাইল। গত দুদিনের লাগাতার বৃষ্টিতে এই গোটা রাস্তায় একাধিক এলাকায় ধস নেমেছে, কোথাও কোথাও রাস্তা বসে গিয়েছে। এবার দেখাবো সেই ছবিটা যেখানে আবারও রাস্তার একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। গত দুদিনের লাগাতার বৃষ্টিতে এই গোটা এলাকার জাতীয় সড়কটা কার্যত ঠিক এই জায়গা দিয়ে তলিয়ে নদীগর্ভে চলে গিয়েছে। গতকাল অবধিও রাস্তাটা ছিল ওইখানে, অর্থাৎ এই দিক দিয়ে রাস্তাটা যাচ্ছিল, সেই রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে। নতুন করে এখন পাহাড় কেটে তৈরি করা হচ্ছে রাস্তা, এবং এই দুখানা গাড়ি নিয়ে এসে সকাল থেকে যে পাহাড় কাটা হচ্ছে, আমি দেখাবো ছবিটা। এই গোটা এলাকায় কিন্তু পাহাড় কাটা হয়েছে। পাহাড় কেটে তার যে ধ্বংসস্তূপ, যে পাথর, সেই পাথর সরিয়ে সরিয়ে নদীগর্ভে ফেলে দিয়ে নতুন করে এইভাবে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্তত যান চলাচল সচল থাকে। কারণ সিকিমের ক্ষেত্রে একদিকে যেমন এই NH10 বন্ধ হয়ে গেছে, তেমনি বিকল্প সড়ক হিসাবে যে লাভা হয়ে কালিম্পং হয়ে যে সিকিম যাওয়া যায়, সেই রাস্তাতেও কিন্তু অসংখ্য ধস রয়েছে, কোথাও কোথাও রাস্তাও বসে গিয়েছে। এবং এই NH10-এর ক্ষেত্রেও একাধিক এলাকায় এই ধরনের ধস থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ আটকে রয়েছেন, যারা কাজে যান, যারা পর্যটকরা ইতিউতি আছেন। প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই গোটা রাস্তাগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আমি একবার যদি দীপায়ন আরেকটু এগিয়ে আসে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টাটা অন্তত করি, প্রত্যেক মুহূর্তে কিন্তু বিপদের ঝুঁকি রয়েছে এবং যে কোনো সময় এই জায়গাগুলো তলিয়ে যেতে পারে। আমি দেখাবো ছবিটা ঠিক কী অবস্থায় আছে এবং এইখান দিয়ে কীভাবে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই গোটা এলাকাটা কিন্তু কার্যত রাস্তা ছিল এবং নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম বিকল্প হিসেবেই পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করার চেষ্টা হচ্ছে। দুপারেই অসংখ্য গাড়ি আটকে গিয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই প্রশাসনের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। কালিম্পংয়ের 29 মাইল থেকে ক্যামেরা দীপান শাহর সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 बांग्ला। खराब है तो रास्ता, इधर ही बंद है रास्ता, तो यहाँ पे भी हाँ ये भी खराब है बड़ा। क्या रास्ता बैठ गया है या फिर चला गया है? ना रास्ता तो चल ही गया, तो बैक कटिंग हो रहा है, अभी चालू हुआ है, तो बैक कटिंग चालू हुआ है? चालू हुआ है। और रास्ता कब तक खुल सकता है? कोई तो पता नहीं हम लोग का बहुत दूर है, उधर जाना पड़ेगा, गाँव बहुत दूर है ना, गाड़ी घोड़ा सब बंद है, इसलिए तो पैदल से जाना पड़ेगा। আমি তো আসার সময় দেখলাম যে এখানে 2-3টা জায়গায় আরও হচ্ছে পুরো পাথর পড়ছে, এখনও তো লাইভ পড়ছে। তো যাই হোক ওগুলি ক্রস করে আসলাম, আর এখানে তো কোনো উপায়ই নেই যাওয়ার। তো এখন অপেক্ষা করছি যে একটু যদি ঠিক হয়ে যায় বাইক আর যেগুলো এমার্জেন্সি খুব, তো সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে, সেটাই আশা করছি এখন। উত্তরবঙ্গের ছবিটা তো দেখলেন, চলুন এবার আরো এক জেলার ছবি আপনাদের দেখাই। ফুলহারের জলের তোড়ে জলে গেল প্রায় 1.5 কোটির বাঁধ, জলের তলায় বিস্তীর্ণ এলাকা। ছবিটা দেখুন, আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রত শেষ থেকে একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করি। সুব্রত, কি চলছে এখন, কি অবস্থা? দেখো, প্রথমে তোমাকে একটা ছবি দেখায় এই মুহূর্তে। ক্যামেরা পার্সন মুজিবুরকে বলবো যে ছবিটা দেখাতে, যে এটা কিন্তু মহানন্দা নদী। এখানে মালদাতে এই মুহূর্তে গঙ্গা, ফুলহার এবং মহানন্দা 3টে নদী কিন্তু ফুঁসে উঠেছে। এবং দেখাবো ইতিমধ্যেই নদী তীরবর্তী এবং মালদা শহরের বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়ে পড়েছে। প্রচুর বাড়ি একেবারে জলের তলায়। তুমি দেখো ছবিতে, তুমি দেখতে পাবে যে বিভিন্ন বাড়ি কিন্তু ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। এটা শুধুমাত্র মহানন্দাতেই। ফলে একই সাথে গঙ্গা ভাসিয়ে দিচ্ছে রতুয়াতে। রতুয়ার 2টি পঞ্চায়েত এলাকা এখন জলমগ্ন। পাশাপাশি তোমাকে বলি যে ফুলহারের গতকালকেই মানে 2 মাস আগে তৈরি বাঁধ, সেই বাঁধ ভেঙে, ভূতনি বাঁধ ভেঙে জল ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং বিভিন্ন এলাকা ফুলহারের জলে প্লাবিত হয়ে গেছে। মানে ওখানে 1.5 লক্ষ মানুষ এখন কিন্তু চরম আতঙ্কে রয়েছে। এরই পাশাপাশি গঙ্গা, ফুলহার এবং মহানন্দা 3টে নদী কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছে এবং আশেপাশে বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত করছে। বহু অসংখ্য মানুষ
বহু পরিবার ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মানে কেউ বাঁধে আশ্রয় নিয়েছে, কেউ বা অন্যত্র গেছে। এমনকি এই যে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপাতত। এদিকে স্কুলে যাওয়ার রাস্তায় প্রায় হাঁটু সমান জল, ঝুঁকি, সেই ঝুঁকি নিয়ে জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যান শিক্ষক। কাদা জল ডিঙিয়ে স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদেরও। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের বিধানপল্লী গ্রামে ঢোকার মুখে ঈশানী নদীর উপর বাঁশের সেতু। বৃষ্টির জলে ডুবে গিয়েছে সেতু, তাই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। 2 কিলোমিটার, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা জল হয়ে থাকে, আলপথ। সেই আলপথে হাত পাও কেটে যায়, পরেও যায়, অনেকবার গামছা পরেও আসি বাড়িতে। স্কুলে আমাদের গামছা ড্রেস অ্যাকসেপ্ট করা যাচ্ছে, ভিজে যায় বলেই। এবং একটা বাঁশের ব্রিজ আছে, বাঁশের ব্রিজটাও এখন জলের তলায় চলে গিয়েছে, ঠিক মতো পার হওয়া যায় না, অনেক সময় পা হরকে পড়েও যায়। আমরা প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি রাস্তা করে দেবো, ব্রিজ হবে, এরকম মানে প্রশ্রয় আমরা আশ্বাস পেয়েছি এবং আশ্বাস পেয়েছি না রাস্তা হবে। কিন্তু এখন আমরা যতদিন না হয়েছে ততদিন আমরা এখনো কনফার্ম নই, বা আমরা তো দেখতে পাচ্ছি। আমাদের সমস্যা, খুব সমস্যা, মানে কিছুই নাই, সুবিধা নাই, যাতায়াতে রাস্তার খুবই কষ্ট। বাচ্চারা স্কুলে যাইতে পারছে না, বাজারে যাইতে পারছে না, পথে যাইতে পারছে না, এই যে রাস্তা নাই, এই যে ব্রিজ নাই। গ্রামটা বর্তমান মোটামুটি মনে হচ্ছে যেন ভারতবর্ষের থেকে একটা পৃথক অংশ হয়ে গেছে। এইটা একটা ঐতিহাসিক গ্রামে পরিণত হয়েছে আজকে। এক সময় এই গ্রামটা 300 ঘরের উপরে লোক ছিল, কিন্তু বর্তমান দেখা যাবে এখানে এখন 50 ঘর লোক আছে। সব চলে যাচ্ছে এদিকে সেদিকে, যোগাযোগ ব্যবস্থা এবং ব্রিজ রাস্তার জন্য। আমাদের এখানে খুবই সমস্যা, জলের সমস্যা, রাস্তাঘাট নেই, বাচ্চারা স্কুল যেতে পারছে না। সেতুটা ওইদিকে, ওটা মানে একদিকে মানে বাঁকা হয়ে গেছে, তারপর জল, এক কোমর জল, যাওয়া যায় না সেতু দিয়ে। হ্যাঁ, কিভাবে যাচ্ছিস তোরা? এমনি নৌকা চালিয়ে। নিজে নিজে নাকি? হ্যাঁ। শাসক দল তো সবসময় বলছে করবো করবো, কিন্তু কোনোদিনই করে না। এটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। মোটামুটি ওই স্কুলে যাওয়ার কোনো রাস্তাও নাই, আর ওই নদী পার হয়ে বাচ্চাদের যাওয়াও অসুবিধা, বা বাচ্চারা মাস্টারদের পার করে নিয়ে যায়, আবার বাচ্চারাই মাস্টারদেরকে পার করে দিয়ে যায়। এইভাবে চলতে পারে না, কারণ হচ্ছে এগুলো পরিবর্তন করা দরকার, এগুলোর ব্যবস্থা করা দরকার। জলের বিপদ তো আছেই, দক্ষিণবঙ্গেও আছে, উত্তরবঙ্গেও আছে, সেই বিপদ ক্রমশ বাড়ছে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ইঁদুর জ্বরে। ইঁদুর জ্বরের আতঙ্কে একরকম কাঁটা হয়ে রয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চেকরামারি গ্রামে। ইঁদুর জ্বরে আক্রান্ত আরও 58 জন। আগে ওই গ্রামের 15 জন লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার ওই গ্রাম থেকে নতুন করে আরও 67 জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। রিপোর্ট দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে স্বাস্থ্যকর্তাদের। দেখা যায় 67টি নমুনার মধ্যে 58টি নমুনাতেই ইঁদুর জ্বরে আক্রান্তের লক্ষণ মিলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, ভয়াবহ পরিসংখ্যান হিসেবে। ভয়াবহ পরিসংখ্যান এবং উদ্বেগজনকও বটে, এবং তার প্রেক্ষিতে লেপ্টোস্পাইরা নিয়ে স্বাস্থ্য দপ্তরের যেটা বক্তব্য, তারা বলছেন যে লেপ্টোস্পাইরা রোগটা নতুন নয়, কিন্তু এই রাজ্যে এই মাপের আউটব্রেক আগে কখনো হয়নি। আমরা স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে রয়েছি, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়, এবং সেখানকার যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, যারা ইতিমধ্যে জানাচ্ছেন যে সেখানে প্রাণী সম্পদ দপ্তর, PHA, তাদেরকে সবাইকে নিয়ে আপাতত যুদ্ধকালীন তৎপরতায় সে মোকাবিলা করার কাজ চলছে, এবং যাতে যে সমস্ত হটস্পট হয়ে রয়েছে সেই সমস্ত জায়গায় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে প্রতিষেধক হিসেবে। এবং একই সঙ্গে এই যে মাটির যে জল, সেই সংক্রামিত জল বা সংক্রমণ রয়েছে এমন জল যাতে চুইয়ে পানীয় যে জলের আধার রয়েছে, নলকূপ, টিউবওয়েল, সেইগুলোকে যাতে দূষিত না করে ফেলে, সেই বিষয়ে PHA কাজ করছে। তারা বলছেন যে লেপ্টোস্পাইরা মূলত ইঁদুরবাহিত রোগ, এবং ইঁদুর হচ্ছে এটার একটা ন্যাচারাল রিজার্ভার। সেখান থেকে ইঁদুরের ইউরিন থেকে, ইঁদুরের মূত্র থেকে জমা জলের মধ্যে তা মিশে, এখন বর্ষাকাল, মাঠঘাটে জল জমে রয়েছে, সেখানে মিশে সেখান থেকে সংক্রমণ হয়, কিন্তু এই মাপের হয় না। একটা ব্লকে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তুমি একটু আগে বলছিলে যে 68 জনের মধ্যে 57 জনের পজিটিভ, সংখ্যাটা প্রায়
1000 ছাড়িয়ে গিয়েছে। এই মাপের আউটব্রেক কিন্তু এই প্রথম, এবং সেটাই রাজ্যকে উদ্বেগে রেখেছে। তার কারণ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে এই ধরনের রোগের প্রকোপ দেখা গেলেও পশ্চিমবঙ্গে এই সমস্যা ছিল না, সেটা উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়ে গেল। অনির্বাণ, এ প্রসঙ্গে দুজন চিকিৎসকের মতামত আমরা শুনবো। আপনাদেরকে জানিয়ে রেখে, এই যে এতজন আক্রান্তের কথা বলছি, তার মধ্যে 23 জন অন্তত নাবালক এবং নাবালিকা। ফলে শিশু চিকিৎসকদের ক্ষেত্রেও কিন্তু তাদেরও নিজস্ব উদ্বেগ বাড়ছে, পরিস্থিতি নিয়ে তারাও উদ্বিগ্ন। শিশু চিকিৎসক এবং ভাইরোলজির অত্যন্ত প্রখ্যাত চিকিৎসক ডক্টর যোগীরাজ রায়, শিশু চিকিৎসক সুমন পোদ্দার, তারা কি বলছেন শুনবো। মূলত গা হাত পা ব্যথা, জ্বর এরকম একটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু 10% ক্ষেত্রে সিভিয়ার ডিজিজ হতে পারে। সেটাতে যুগপৎ, কিডনি এবং লিভার একসঙ্গে খারাপ হয়ে যায়। তো এবং সেটা যদি ঠিকমতো টাইমলি ওষুধ না দেওয়া হয় তাহলে মৃত্যুও ঘটতে পারে। অনেক ক্ষেত্রে লাংস এবং ব্রেনও ইনভলভ করতে পারে, মানে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়। তারপর ওষুধ কিন্তু খুব সহজলভ্য, কমন, আমাদের অ্যাম্পিসিলিন, সেপ্ট্রাক্সোন, ডক্সিসাইক্লিন, এগুলি তার ওষুধ। তার মানে রোগটা যদি ধরতে পারা যায় সঠিক সময়, তাহলে সুন্দরভাবেই চিকিৎসা করে মানুষকে সারিয়ে দেওয়া যায়। নোংরা থেকে ঘুরে এলো সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, সেই নোংরা পায়েই ঘুরে বেড়ালে চলবে না। এখন যেখানে ওয়াটার লগিং হয় গ্রামাঞ্চলে, সেখানে আপনি পরিষ্কার জলও হয়তো পাবেন না সেটা ধোয়ার জন্য। এই সমস্যাগুলো থাকবে এবং এগুলো কিন্তু নিয়েই লেপ্টোস্পাইরা মাঝে মাঝে অ্যাটাক হবে, এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। জ্বর যদি হয়েছে, যে কোনো জ্বরে প্রথমে প্যারাসিটামল দেবো। যদি দেখছি যে না উন্নতি হচ্ছে না, 1-2 দিনের মধ্যে বেশি কাহিল হয়ে যাচ্ছি, চিকিৎসকের পরামর্শ নেব। লেপ্টোস্পাইরার কিন্তু চিকিৎসা আছে এবং কমন ওষুধেই চিকিৎসা হয়। সেই কমন ওষুধ পড়লে লেপ্টোস্পাইরোসিস কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোলও হয়ে যায়। কিন্তু তার প্রধান শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় থাকতে ডাক্তারের কাছে পৌঁছানো। এদিকে ইঁদুর জ্বর নিয়েও জলপাইগুড়িতে শুরু রাজনীতি। বিজেপি সাংসদকে বিক্ষোভ দেখানোর মাটিতে ফেলে মারের অভিযোগ। বিক্ষোভ দেখানো হয় তৃণমূল বিধায়ককে ঘিরেও। 6 মাস ধরে অস্বাস্থ্যকর হ্যাচারি নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বিক্ষোভ দেখালে হামলা হচ্ছে, অভিযোগ স্থানীয়দের। যে জনপ্রতিনিধি তাদেরকে সেভাবে খোঁজ খবর নেয় না, যার জন্য এই বিক্ষোভটা হয়ে যাচ্ছে। সময় যদি লোককে না পাওয়া যায়, আমরা বিক্ষোভ বেরিয়ে গেলে লোককে দরকার নেই। লোকজন যে ক্ষোভ দেখাচ্ছে এটা খুব সঙ্গত। হ্যাঁ, লোক কিছু পাচ্ছে না বিপদের সময়। হ্যাঁ, কাউন্সিলর অনুগামীদের দাদাগিরির জেরে বন্ধ স্বাস্থ্য প্রকল্প। 1 বছর ধরে থমকে ডিএনডে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ক্যাম্পাস সম্প্রসারণের কাজ। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তথা এমআইসি স্বপন সমাদ্দারের অনুগামীদের দাদাগিরির জেরে কাজ করতে পারছে না বরাদপ্রাপ্ত সংস্থা। প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে পূর্ত বিভাগকে চিঠি বরাদপ্রাপ্ত সংস্থার। 15 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বাতিল হবে বরাদ। মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিল পূর্ত বিভাগ। চিঠির প্রেক্ষিতে 58 লক্ষ টাকার স্বাস্থ্য প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। বাধাদানের অভিযোগ অস্বীকার স্বপন সমাদ্দারের। আমরা চিঠি দিয়েছি সরকারিভাবে, স্যারকে জানিয়েছি, আমার হায়ার অথরিটিকে, তারাই এটা বলবে। আমার এই বিষয়ে আমি কিছু বলবো না। যে সংস্থা পেয়েছিল বরাদ, তারা বলছে আমরা ছেড়ে দিতে চাই, করবো না। আমরা জানিয়েছি, যা চিঠি দিয়েছে এটা তো আমাদের কনফিডেন্সিয়াল ব্যাপার, তারা চিঠি দিয়েছেন, আমরা স্যারকে ফরওয়ার্ড করে দিয়েছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না, কাঁধে কাঁধে ওদের ইন্টারনালকে চিঠি চাপাটি হয়েছে। তাও আমি কথা বলতে পারি, ওখানকার কোনো লোক কেউ কোনো অবজেকশন বা বাধা দিয়েছে বলে আমার মনে হয় না। এটা মনে হয় একটু ইনকোয়ারি করলে আমার মনে হয় ভালো হয়। কন্ট্রাক্টর বা অ্যাসোসিয়েশন বা যারা আধিকারিক আছে সে ব্যাপারে কথা বললে আমার মনে হয় ভালো হতো। আর দ্বিতীয় কথা বলে দিই, 60% কাজ হয়ে গেছে বলে নিজেরাই বলেছে। যদি লোকাল লোকরা বাধা দিত তাহলে নিশ্চয়ই 60% কাজটা হতো না। এখন যারা কাজের বরাত নিয়েছে তারা কাজ করতে বা তুলতে পারছে না ডিউ টু দিস হাই প্রাইস মার্কেট, কিংবা লস হবে বলে, সেই জন্য একটা অজুহাত দিয়ে হয়তো খারাপ হতে পারে। কিন্তু আমি বলছি আপনাদের, আমার কিন্তু ওখানে কোনো রকম ধারণা বা দেখা বা জানা এ ব্যাপারে কোনো কিছু নেই। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH